জনাব সারোয়ার তুষার, আবার প্রশ্ন আপনার কাছে যে লেখক গবেষক ও বামপন্থী রাজনীতিবিদ জনাব বদরুদ্দীন ওমর আজকে প্রথম আলোতে প্রকাশিত সাক্ষাৎকারে আপনাদের সামনে কিছু প্রশ্ন করেছেন। আমি নির্বাচিত একটা প্রশ্ন বলি যে তারা সরকারি চাকরিতে কোটা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। কোটার বৈষম্য এবং সামাজিক বৈষম্য তো এক জিনিস নয়, অথচ অনেকেই দুটি বিষয়কে এক জিনিস বলে ধরে নিয়েছে। কাজে সামাজিক বৈষম্য বলতে বৈষম্য বিরোধী আন্দোলন কি বোঝে তার কোনো ব্যাখ্যা আমরা পাই নাই। কেন এই বদরুদ্দীন ওমর সাহেবের এই প্রশ্নটি আমাদের প্রশ্ন? আমরা যখন সরলভাবে মানুষের মানবিক মর্যাদা নিয়ে আপনাদের প্রশ্ন করি, আপনারা এর উত্তর দিতে চান না। আপনারা বলেন আপনারা মধ্যপন্থী দল, মধ্যপন্থী দলকে আপনারা কিভাবে ডিফাইন করেন এটা আমরা বুঝি না। আপনারা বোঝেন কিনা যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, মধ্যপন্থা কথাটার একটা খুব সুনির্দিষ্ট মানে আছে বাংলাদেশ, অন্তত আমার কাছে মনে হয়। এটা বাংলাদেশে যে বাম ডানের যে বিভাজনের যে রাজনীতি, এটাকে ছাপিয়ে যাওয়া একটা আকাঙ্ক্ষা থেকে মধ্যপন্থার কথাটা আসে, যে এমন একটা জায়গা, এমন একটা স্পেস তৈরি করা যেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ আসতে পারবে, কিন্তু তারা আবার একটা অভিন্ন উদ্দেশ্যে রাজনীতি করতে পারবে। যেমন আমাদের আওয়ামী লীগ বিএনপি তারাও মধ্যপন্থা দল। আওয়ামী লীগ বিএনপি যে অর্থে তারা নিজেদেরকে মধ্যপন্থী বলে, আমরা একটু ডিফারেন্ট, মধ্যপন্থার কথাটা একটু ডিফারেন্টলি বুঝি। আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস আমি বলতে চাইবো, মধ্যপন্থার মানে কিন্তু আবার এটা না যে নীতির প্রশ্নে একটা খুব ধূসর অবস্থান নেওয়া। মানে যেটা খারাপ সেটা খারাপ, একটা মানুষকে রাস্তায় হেনস্থা করা এটা সবসময় খারাপ। কিংবা ধরুন একটা নারীকে পোশাকের জন্য, তার পোশাকটা যেমনই হোক, তার জন্য কোনো একটা মব তার উপর হামলে পড়া, এটা কিন্তু এটা সবসময় সর্বাবস্থায় খারাপ। এটার জন্য মধ্যপন্থা, বামপন্থা, ডানপন্থা দরকার নেই। এটা সিম্পলি আইনের প্রশ্ন, যে যদি আপনি মনেই করেন যে এটা আপত্তিকর, তাহলে আপনি আপনার মতো করে থাকবেন, আপনি সরে যাবেন। আপনার পছন্দ না হলে এটার জন্য আপনি যদি কোথাও অভিযোগ করতে চান, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থাকবে অভিযোগ করার। আপনি নিজে আইন হাত তুলে নিতে পারেন না বা তাকে হেনস্থা করতে পারেন না। এবং যদি করেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে রাষ্ট্র ওই নারীর পক্ষে বা ওই ভুক্তভোগীর পক্ষে আপনাকে আসলে অ্যারেস্ট করবে কিংবা আপনাকে শাস্তি দেবে। এটা পিরিয়ড, এটা যে কোনো পৃথিবীর স্ট্যান্ডার্ডে এটার জন্য মধ্যপন্থা, ডানপন্থা, বামপন্থা, লিবারেল পন্থা, কোনো পন্থার দরকার নেই। এটা হচ্ছে আইনের প্রশ্ন সিম্পলি। এইটার ক্ষেত্রে আমরা কোনো বিভ্রান্তি কিংবা এটার ক্ষেত্রে ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়ার পক্ষপাতি না। এটা আমি একটা উদাহরণ দিলাম মাত্র, এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে যেগুলো নিরাট আইন শৃঙ্খলা প্রশ্ন। যেমন ধরুন, আমি রোজার মাসে হয়তো বাংলাদেশের সমাজে অনেকে রোজা রাখে রমজানে, এখন আমার উচিত হচ্ছে যে যেন রোজদার কে একটু তার ব্যাপারটা একটু কনসিডার করা, এটা আমার বিবেচনা। কিন্তু তবু যদি আমি সেই বিবেচনা না করি, আমি যদি প্রকাশ্যে খাই, আমার উপর কেউ হামলা করতে পারবে না, আমাকে কেউ আক্রমণ করতে পারবে না, কিংবা কেউ গিয়ে একটা হোটেলে গিয়ে হামলা করে ওই হোটেলটা বন্ধ করে দিতে পারবে না। এগুলো নিয়ে কোনো মানে ধূসরতা কিংবা কোনো কনফিউশনের সুযোগ আছে বলে আমি মনে করি না। এইসব ক্ষেত্রে আমাদের খুব সুস্পষ্ট পজিশন যে মানুষের মানবিক মর্যাদা এবং মানুষের নাগরিক অধিকার, এই দুটো কখনোই ভায়োলেট করা যাবে না, কোনো মবের নামে কিংবা যে কোনো নামেই হোক। এই দুটোর ক্ষেত্রে আমরা খুবই মানে সুস্পষ্ট আমাদের অবস্থান আছে, যে এবং বিভিন্ন সময় আমরা সেই পজিশনগুলো নিয়েওছি দলের পক্ষ থেকে। জনাব সারোয়ার তুষার, অনেকগুলি কমিশন করা হয়েছিল মূলত আপনাদের দাবির প্রেক্ষিতে। আপনারা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত পেয়েছিলেন। সর্বশেষ যে কমিশনের রিপোর্ট আমরা প্রধান উপদেষ্টার কাছে দেখলাম, সেটা হচ্ছে নারীদের ক্ষমতা বা নারীদের অধিকার বিষয়ে কমিশন। সেই সব ব্যাপারে কি আপনারা কোনো একটা অবস্থান বা কোনো একটা দলগত অবস্থান বা এটা ঠিক করেছেন যে এই সংস্কার আপনারা কতটুকু মানেন না? বা মানে নারী কমিশনের রিপোর্টটা আমাদের কাছে এসেছে, আমরা এটা দেখছি, আমাদের যে নারী সেল আছে তারা এটা দেখছে, এবং তারা এটার বিষয়ে একটা দলীয় অবস্থান বা একটা প্রতিক্রিয়া তারা জানাবেন যে এটা কোনটা কতটুকু যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কিংবা যে বিরোধিতাগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে কি করা যাবে। তবে একটা প্রশ্ন উঠেছে যে এই নারী কমিশনে যারা ছিলেন তারা আসলে বাংলাদেশের সকল ধরনের নারীর প্রতিনিধিত্ব করেন কিনা, এই প্রশ্নটা এসেছে। তো সেটা নিয়ে আমরা একটা অফিসিয়াল পজিশন জানাবো। তবে অবশ্যই আমরা মনে করি, যেটা আমাদের গতকালকে আপনি জানেন যে চিটাগংয়ে আমাদের একটা নারী সেলের উদ্যোগে একটা বড় আয়োজন ছিল, সেখানে আমি সহ আমাদের সামান্তা শারমিন এবং তাজদুবা জাবিন আমরা তিনজন অ্যাটেন্ড করেছি কেন্দ্রের পক্ষ থেকে। সেখানে কিন্তু আমরা পরিষ্কার বলেছি যে নারীদের যে পলিসি মেকিং এ, রাষ্ট্রের পলিসি মেকিং এ নারীদের অংশগ্রহণ, এবং যে 100 আসনে সরাসরি ভোটে নারীদের যে এখন প্রার্থী হওয়ার যে বিধান কমিশন প্রস্তাব করেছে, আমরা কিন্তু এটা ফুললি ডিফেন্ড করি। এবং আমরা বলেছি যে আমরা এই প্রস্তাবটা আমরা করেছি সংস্কার কমিশনে, যে ওই সংরক্ষিত আসনের মতো করে না, মানে যেটা বিএনপি যেভাবে চাচ্ছে, আমরা বলেছি সরাসরি ভোটের বিধান। কারণ এর মধ্যে দিয়ে অনেকগুলো জায়গায় আপনি আসলে নারী নেতৃত্ব উঠে আসার একটা রাস্তা তৈরি হবে। এটা কিন্তু আমরা ডিফেন্ড করছি, এটা আমাদের দলের পজিশন। নারী কমিশনের রিপোর্টটা পুরোপুরি আমি এখনো দেখতে পারি নাই। আরো কয়েকটা কমিশনের রিপোর্ট এসেছে, স্থানীয় সরকার এবং শ্রম সংস্কার কমিশন। এই রিপোর্টগুলো আমাদেরকে দেখতে হবে, দেখার পরে মানে পূর্ণাঙ্গ মন্তব্য করা যাবে আর কি। ওকে জনাব সারোয়ার তুষার, আপনারা এনসিপির যে লম্বা মিটিং এর কথা আমরা আলোচনা করলাম, সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছে জেলা পর্যায়ে যারা নেতৃত্ব, জেলা উপজেলা পর্যায়ে যারা নেতৃত্ব দিবেন তাদের কমপক্ষে 40 বছর হতে হবে। কেন্দ্রে আপনাদের শীর্ষ নেতাদের বয়স 25 থেকে 35-এর মধ্যে বা 30 থেকে 35-এর মধ্যে। আপনারা উপজেলা পর্যায়ে 40 বছরই নেতৃত্বের জন্য কেন চাইছেন, একটু ছোট করে যদি বলেন। এটা কারণ হচ্ছে যে আমরা এই দলটা তো তরুণদের নেতৃত্বে এবং ছাত্র তরুণ এদের নেতৃত্বে, এই কারণে কেন্দ্রের এই ফরমেশন। কিন্তু এই কেন্দ্রে আবার বয়স মানে একটু মধ্যবয়স্ক লোক আছেন। আর জেলা পর্যায়ে যখন আমরা কাজ করতে গেছি, তখন অনেকে আমাদেরকে বলেছেন যে আপনারা কি তাহলে সিনিয়র যারা বয়সে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন। তখন আমরা দেখেছি যে আসলে একটা বিরাট অংশের মানুষ বাদ পড়ে যায়। তখন এই 40 বছরের প্রশ্নটা এসছে যে জেলা এবং আর তাছাড়া জেলা কমিটিতে আসলে আপনাকে ওই জেলার যারা অন্য রাজনৈতিক দল তারা একটু সাধারণত মধ্যবয়স্ক হয়ে থাকেন। এটা আসলে তাদের সাথে টক্কর দেয়া কিংবা যেটাই বলি যে একসাথে সমান তালে কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা দরকার পড়বে। তবে
আমাদের যারা অন্য যারা একটু কম বয়স 28 থেকে 35 বছর তারা কিন্তু এটা নিয়ে একটু আপত্তি প্রকাশ করছে এবং আমাদের কাছে এটা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে, যেটা আপনি 40 বছর কাউকে দেন আহ্বায়ক সমস্যা নাই, কিন্তু এটাকে নিয়ম করে দেওয়া ঠিক হবে কিনা, মানে এটাকে একেবারে বাধ্যতামূলক করে দেওয়া ঠিক হবে কিনা। তো এটা পুনর্বিবেচনা হবে কিনা এটা আমাদের দলীয় ফোরামে এখনো নীতি নির্ধারণী ফোরাম এটা নিয়ে বসে নাই। পুনর্বিবেচনার একটা সুযোগ হয়তো থাকবে, বা যদি সুযোগ না হয় তাহলে এটা যেটা আছে সেভাবেই হয়তো থাকবে। একটি প্রশ্ন, যে আপনি কি এখন ফুল টাইম রাজনীতিবিদ নাকি পাশাপাশি আপনি অন্য কোনো পেশাজীবীও বটে? আমার নিজের কিছু মানে বই আছে এবং অন্যান্য মানে ইন্ডিপেন্ডেন্ট কিছু কাজ আমি করেছি, তো সেখান থেকে আমার কিছু নিজস্ব আয় রোজগার মানে আছে। কমিউনিস্ট পার্টির মতো আপনারা, কমিউনিস্ট পার্টির হোল টাইমারদের মতো আপনারা কোনো বেতন পার্টি থেকে নেন কিনা? না না না, সেরকম কোনো নাই, এরকম কোনো সিদ্ধান্ত নাই। এটা আমাদের, আমরা এটা এই ফরমেশন হয়তো যাব না বা যেতে চাচ্ছি না। ওকে, শেষ প্রশ্ন, জুলাই আগস্ট আন্দোলনে বোঝা যায়নি কিন্তু পরে স্পষ্ট হয়েছে যে আন্দোলনে জামাত শিবিরের সঙ্গে বৈষম্য বিরোধী সমন্বয়কদের অনেক ঘনিষ্ঠতা ছিল। 5 আগস্ট থেকে দিনে দিনে আরো ঘনিষ্ঠ হয়েছে সেটা। আপনারা জামাত ইসলামের সাথে এক ধরনের রাজনৈতিক একাত্মতাও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন দাবি দাওয়ার কাছে, কিন্তু এখন জামাত ইসলামের আমির এবং সিনিয়র নায়েবে আমির সহ লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করার পরে আপনারা তা থেকে কি বার্তা পেলেন? মানে মাঠে রাজনীতিতে সংস্কারের দাবিতে আপনারা কি জামায়াত ইসলাম, আগে তো বিএনপি থেকে আলাদা হয়েছেনি, বা বিএনপি থেকে আপনাদের দুটি পথ আলাদা হয়ে গেছে, এখন কি জামাত থেকেও আপনাদের পথ অনেক আলাদা? মানে জামাতের সাথে আমাদের কখনোই এক কোনো পথ ছিল এরকম কোনো ব্যাপার না। তারা একটা রাজনৈতিক দল, আর গণ অভ্যুত্থানে আসলে অনেকেই ছিলেন, তার মধ্যে ছাত্র শিবিরের অনেকে জড়িত ছিলেন, অনেকেই সহযোগিতা করেছেন যারা ছাত্র নেতৃত্ব তাদেরকে, কিন্তু তাই বলে তারাই ওই নেতৃত্ব এরকম দাবি করাটা ঠিক হবে না। ছাত্র নেতৃত্বটা খুব পরিষ্কারভাবে ডিফাইন, যে আন্দোলনের কারা ছাত্র নেতৃত্ব, এর পাশাপাশি অনেক সহযোগী নেতৃত্ব অবশ্যই ছিল। আর জামায়াত ইসলামকে জড়িয়ে আমাদেরকে যে বারবার বলা হয়েছে, এটা আসলে ওই রাজনীতিটা যেটা আওয়ামী লীগ এতকাল করে এসেছে যে বিএনপি জামাত, এটা এখন আমাদেরকে এইভাবে একইভাবে এনসিপি জামাত এরকম করার চেষ্টা করা হয়েছে। অথচ দেখা যাচ্ছে কিন্তু যে আসলে লন্ডনে মিটিং হচ্ছে বিএনপির সাথে জামায়াত ইসলামের, এবং সেখানে আমরা অনেক গুঞ্জন শুনতে পাচ্ছি, যে এগুলো আমাদের কাছে পরিষ্কার তথ্য নাই, সেই ব্যাপারে মন্তব্য করব না। তবে আমাদের খুব সুস্পষ্ট রাজনৈতিক ভাবেই কিন্তু, রাজনৈতিক লাইনে কিন্তু আমরা আছি। এটা কার সাথে মিললো কার সাথে মিললো না সেটা আমাদের জন্য মানে দ্বিতীয় প্রসঙ্গ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ জনাব সারার তুষার।